আমাদের থাইরয়েডের যে ভিডিও সিরিজটা তার একটা ইম্পর্টেন্ট পার্ট আজকে আমরা আলোচনা করব যে থাইরয়েড থাকলে কোন খাবারগুলো খেলে দুর্বলতা বা উইকনেস বেড়ে যায়। আসলে হাইপোথাইরয়েডিজমের একটা সিমটম আমরা জানি যে লেথার্জি বা দুর্বলতা হয়, মানে একটা কাজ করার অনীহা। বসে আছি তো কোনো জায়গায় বসে আছি, কাজ করতে ইচ্ছা করছে না। কোন কোন খাবারগুলো খেলে হাইপোথাইরয়েডিজমে দুর্বলতা বেড়ে যাবে সেই ব্যাপারে আজকে আমাদের এই আলোচনা। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস, থাইরয়েড এই পেশেন্টদের চিকিৎসা করে থাকি এবং আমি জেনারেল পেশেন্টও দেখে থাকি। কোনো পেশেন্টের থাইরয়েড ডিটেক্টেড হলো, পেশেন্ট আমাকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু কোন খাবার খেলে আমার থাইরয়েড সেরে যাবে। আমি প্রথমেই নমস্কার করে দিই তাদের, বলি কোনো খাবার খেলে থাইরয়েড আপনার সারবে না। যদি থাইরয়েড সারাতে পারে কিছু চিকিৎসা পদ্ধতি আর একমাত্র ঈশ্বর। সুতরাং আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা আছে সেই চিকিৎসা ব্যবস্থাতে আপনাকে আপনার থাইরয়েডের চিকিৎসা করতে হবে। দরকার পড়লে আপনাকে ওষুধ খেতে হবে। অনেকের হয় যে ওষুধ খেতে খেতে একটা সময় আসে যে ওষুধ বন্ধ হয়ে যায়, সেটা মোটামুটি রাফলি 15 থেকে 20% লোকের ওষুধ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু বেশিরভাগ লোকেরই ওষুধ থাইরয়েডের সারা জীবন খেতে হয়। কারণ থাইরয়েড একবার ম্যালফাংশনিং শুরু করলে সেটা চলতেই থাকে। আমাদের বাড়িতে ফ্রিজ টিভির মতো, একবার গন্ডগোল হতে শুরু করলে সেটাকে আর নতুন টিভি বা ফ্রিজের মতো চলতে থাকে, কিছু না কিছু গন্ডগোল হতেই থাকে। থাইরয়েডটাও সেরকম। থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের গলার সামনে থাকে এবং হাইপোথাইরয়েডিজম আয়োডিন ডেফিসিয়েন্সি হলে হয় সারা পৃথিবীতে, এটাই কমনেস্ট কজ। কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের হাইপোথাইরয়েডিজম থাকলে খেলে সেগুলো আমাদের দুর্বলতা বাড়িয়ে দেয়। সেই খাবারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে জুস, সোডা বা সুগারি ড্রিঙ্ক, এগুলো বা কোলা বা সফট ড্রিঙ্কস। এগুলো এই খাবারগুলো কি করে, আমাদের ব্লাডে সুগার লেভেলটা বাড়িয়ে দেয়, সুগার স্পাইক করে। তো ইনস্ট্যান্ট একটা বুস্টিং হয় আমাদের, মানে আমাদের কিছুটা এনার্জির বুস্টিং হয়, আমাদের কিছুটা দুর্বলতা ইনস্ট্যান্ট কমে যায়, মুডটা একটু বেটার হয়। তখন আমরা ভাবি এই তো খেয়ে এগুলো দুর্বলতা কমে গেল, কিন্তু ব্যাপারটা তা হয় না। এগুলো যখন এদের ইফেক্ট বডিতে চলে যায় আধ ঘন্টা 1 ঘন্টা পরে, তখন অনেক বেশি দুর্বলতা আগের থেকে হয়। কারণ সুগার লেভেলটা আবার তখন মেটাবলাইজড হয়ে ডাইজেশন হয়ে নিচের দিকে নেমে গেল, তখন আমাদের আরও দুর্বলতা বেড়ে যায়। সুতরাং কোল্ড ড্রিঙ্ক খেয়ে বা জুস খেয়ে আমাদের দুর্বলতা কমানোর এই আইডিয়াটা, এটা খুব একটা ভালো নয়, এটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কি ড্রিঙ্ক খাবো? তাহলে আমরা কি ড্রিঙ্ক খেলে আমাদের থাইরয়েডে আমাদের মুডটাও ভালো থাকবে কিন্তু আমাদের দুর্বলতা হবে না? আমরা বলি যে বেরি খান, বেরির জুস খান, আপনি মিন্ট খেতে পারেন, অথবা কিউকাম্বার জুস খেতে পারেন, অথবা লেমন জুস খেতে পারেন, বা জলের মধ্যে একটু লেমন নিলেন, একটু জলজিরা দিলেন, সেটাকে খেতে পারেন। সেটা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক হিসাবে আপনি ইউজ করতে পারেন, কিন্তু নট ওই সুগারি ড্রিঙ্ক আর কি, এত এত চিনি দেওয়া কোনো শরবত খেয়ে নিলেন, বা আপনি কোল্ড ড্রিঙ্ক বা অন্য কোনো কোলা ড্রিঙ্ক খেয়ে নিলেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। এরপর 2 নম্বর হচ্ছে কফি বা ক্যাফেনেটেড ড্রিঙ্ক। কফি খেলে আমাদের একটা সাডেন একটা স্পার্ক হয়, একটা এনার্জি আসে, ঘুম থাকলে ঘুম পেলে সেটা চলে যায়। কিন্তু কফি যেটা করে, বডির যখন ইফেক্টটা কফি চলে যায়, সেম ওয়েতে আমাদের আরও দুর্বলতাকে বাড়িয়ে দেয়। তো আমরা বলি যদি কফি খেতে অভ্যস্ত তারা বারবার কফি না খেয়ে সারাদিন 1-2 কফি খেতে পারেন, বা হাফ কফি খেলেন, হাফ অন্য কোনো ড্রিঙ্ক তারা খেলেন সারাদিনে। 2 কাপ কফি খেলেন, বা 2 গ্লাস তারা লেমন ওয়াটার খেলেন, বা হোয়াট এভার যারা ফ্রুট জুস খেতে ভালোবাসেন চিনি ছাড়া, সেগুলো খেলেন, তাতে আপনার ভালো আর কি শরীরের জন্য। এটা হেলদি হতো। ওর হাইপোথাইরয়েডিজম এমনিতে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরে আপনি এত এত চিনি, কফি, দুধ, তার মধ্যে চিনি, এগুলো খেলে আপনার তো ওজন আরও বেড়ে যাবে। তারপরে আপনার উল্টো দিক থেকেও ক্ষতি, তো হেলথ ওয়াইজও তো খারাপ। এবং হাইপোথাইরয়েডিজমে যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের একটা সার্টেন পার্সেন্টেজের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। ফলে আপনি যদি চিনি, মিষ্টি, গুড়, এগুলো, হানি, বিভিন্ন রকম সুগারি ড্রিঙ্ক, এগুলো যদি আপনি খান, তাহলে আপনার ডায়াবেটিসের জন্যও খারাপ, তো আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। ফলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। আমাদের ওজন কন্ট্রোলে রাখতে হবে, আমাদের ডায়াবেটিস যাতে না হয় সেটাকে দেখতে হবে, আমাদের দুর্বলতাকে কন্ট্রোল করার জন্য ব্যবস্থা করতে হবে। সর্বোপরি আমাদের থাইরয়েডের চিকিৎসাটাকে ঠিকঠাক করতে হবে। আমি থাইরয়েডের ওষুধ 1 দিন খেলাম, 5 দিন খাচ্ছি না। 1 দিন ব্রেকফাস্টের আগে খাচ্ছি, 4 দিন ব্রেকফাস্টের পরে খাচ্ছি, ডাক্তারবাবু টেস্ট করতে বলছেন, করছি না, কোনো দিন ওষুধ শেষ হয়ে গেল, 1 মাস বাদে ওষুধ কিনছি। এই ব্যাপারটাকে করলে হবে না। আপনাকে একটা সিস্টেমেটিক, একটা সিনক্রোনাইজড ওয়েতে আপনার থাইরয়েডের চিকিৎসা করতে হবে, যাতে আপনার থাইরয়েডের অসুখটা ভালো থাকে এবং থাইরয়েডটা কন্ট্রোলে থাকে। 3 নম্বর, রিফাইন কার্বোহাইড্রেটগুলো অ্যাভয়েড করতে বলি। হোয়াইট পাস্তা, এত এত ভাত, নুডলস, বার্গার,
পিৎজা এগুলো আপনি খাবেন না বেশি। এগুলো আপনার কিছু সময় আপনার ভাল লাগবে, খাবার সময় মনটা ভালো হলো যেগুলো খেলাম, কিন্তু সেম ওয়েতে সুগার স্পাইক করে দেবে, তখন মনটা ভালো লাগবে, আপনার এনার্জি কিছুটা বেশি পাবেন, তারপরে আবার আপনার এক্সস্টেড লাগবে। তুমি হোল গ্রেন খেতে বলি, হোল গ্রেনের আপনি রুটি খেলেন, আপনি রাইস খেলে ব্রাউন রাইস খেলেন, রাইস খাওয়ার পরিমাণ কমিয়ে দিলেন, শাকসবজি বেশি পরিমাণে খেলেন, রঙিন শাকসবজি খেলেন, গাজর খেলেন, টমেটো খেলেন, বিভিন্ন ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস খেলেন, শাক, আপনি লেটুস খেলেন, আপনি বাঁধাকপি খেলেন, কপি খেলেন। এবার থাইরয়েড হয়েছে বলেই বাঁধাকপি কপি খেতে পারবেন না তা কিন্তু নয়, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। কম পরিমাণে আপনি খেতে পারবেন। এবার এত যদি আপনি বাঁধাকপির জুস খান বা ক্রুসিফেরাস ভেজিটেবলস খান তাহলে তার খেতে পারবেন না। কম পরিমাণে নিশ্চয়ই আপনি খেতে পারবেন। এবং অ্যাভয়েড করতে হবে যেগুলো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সেগুলো বাইরে থেকে খাবার আনিয়ে কম খেতে, কারণ সেগুলো রিফাইন্ড কার্বোহাইড্রেট, প্রসেসড খাবার, সেগুলো সুগার স্পাইক করবে, আপনার এনার্জি আলটিমেটলি কিন্তু কম পাবেন সাথে, এবং তাতে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, আপনার শরীর খারাপ হবে, আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, আপনাকে লিন মিট খেতে হবে, আপনাকে ডিম খেতে হবে। আপনি যদি চান খুব মাঝে মাঝে পরিমাণে কম হলেও আপনি ডেয়ারি প্রোডাক্টস খেতে পারেন, আপনি বীজ খেতে পারেন, বাদাম খেতে পারেন, এগুলো আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এগুলো খাবেন। 4 নম্বর হচ্ছে হাই ফ্যাট মিটগুলো অ্যাভয়েড করতে হবে, লিন মিট খেতে হবে। চিকেন খেলে যে চিকেনের চর্বি কম, অনেক চিকেন আছে কিন্তু চর্বি কম, সেটা বাইরের ব্রয়লারের চিকেন হলেও চর্বি কম চিকেন পাওয়া যায়, সেগুলো খেতে হবে। মাটন খেলে চর্বি বাদ দিয়ে মাসে একবার মাটন খেলে, মানে এত ফ্যাটি ফিশ খেয়ে নিচ্ছেন, খুব বড় কাতলা এনে তার চামড়া সমেত খেয়ে নিচ্ছেন, অনেক ফ্যাট খেয়ে নিচ্ছেন, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। লিন মিট খেতে বলি, ডিম খেতে পারেন, সারাদিন 1-2 ডিম খেতে পারেন। আসলে যত আপনি হেভি ফ্যাটি মিল খাবেন বা ফ্যাটি মিট খাবেন যার মধ্যে চর্বি বা তেল বেশি থাকে, সেগুলো হজম করতে আপনার বেশি এনার্জি লাগবে, এবং শরীরে নিজস্ব এনার্জি খরচা হয়ে গেলে আপনার তো দুর্বলতা লাগবেই। শুধু হাইপোথাইরয়েডিজম থাকলে এই চর্বি তেল জাতীয় জিনিসগুলো আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। 5 নম্বর হচ্ছে প্রসেসড খাবার, এটাকে অ্যাভয়েড করতে হবে। প্রসেসড খাবার কোনগুলো? যে খাবারের মধ্যে নিউট্রিয়েন্টস কম, অ্যান্টিঅক্সিডেন্ট কম, ফাইবার কম এবং যার মধ্যে প্রিজারভেটিভ বেশি, সেগুলোকে প্রসেসড খাবার বলে। এই প্রসেসড খাবার খেলে আপনি যদি তার মধ্যে ফাইবারই নেই, কোনো নিউট্রিয়েন্টসই নেই, ভালো ভিটামিন নেই, আপনার তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, যে খাবার খেয়ে লাভটা কী? সে তো উল্টে আপনার খাবারটা হজম করতে গিয়ে শরীর থেকে এনার্জি নিয়ে নেবে, শরীরে চর্বি হয়ে যাবে, শরীরে ফ্যাট হয়ে যাবে, সুগার স্পাইক হবে। এই কারণেই প্রসেস খাবারগুলো আমি আপনাদের খেতে না করি। এর মধ্যে তো নিউট্রিশনাল ভ্যালু খুব কম, এর মধ্যে তো কোনো ভিটামিন নেই, মিনারেল নেই, ফাইবার নেই, আপনি কেন এই খাবার খেতে যাবেন? কালারফুল খাবার সবসময় খেতে হবে, বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি খেলেন, ফল খেলেন, বাদাম খেলেন, দেখতেও ভালো লাগে প্লেটটা। কিন্তু এই খাবারের সঙ্গে আপনি যদি অভ্যস্ত হয়ে যান, তাহলে বাইরের খাবারের টেস্ট ব্যাপারটা, যেটাকে বিভিন্ন মশলা, আর্টিফিশিয়াল কেমিক্যাল, নুন দিয়ে এনহ্যান্স করা হয়, চিনি দিয়ে এই টেস্টগুলো এনহ্যান্স করে আপনাকে খাওয়ানো হয়, সেগুলো থেকে আপনি কিছুটা হলেও বিরত থাকতে পারবেন। তো মোটামুটি এই প্রসেস খাবারগুলো অ্যাভয়েড করতে বলি হাইপোথাইরয়েডিজমে, কারণ এই প্রসেস খাবারগুলো আপনার দুর্বলতাকে বাড়িয়ে দিতে পারে। এবার 6 নম্বর হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহল নিয়ে আমার প্রচুর লোকের কোয়ারি যে অ্যালকোহল খাবে কি না, খুব এক্সস্টেড লাগছে, একটু অ্যালকোহল খেয়ে নিলাম। আসলে এক্সস্টেড যখন আপনার লাগছে, আপনি কোন লজিকে অ্যালকোহল খেলে আপনি এনার্জেটিক হবেন, আপনি আমাকে যদি একটু বুঝিয়ে দেন আমি খুব খুশি হব। অ্যালকোহল তো আপনার ব্রেনটাকে ডাউন করে দিচ্ছে, আপনাকে আপনার চিন্তা শক্তি কমিয়ে দিচ্ছে। হয়তো আপনার বাহ্যিক চিন্তাটা আপনি করতে পারছেন না বলে সাইকোলজিক্যালি আপনি বেটার ফিল করছেন, কিন্তু আদত কি আপনার দুর্বলতা কমাচ্ছে? উল্টে অ্যালকোহল আপনার পরের দিন হ্যাংওভার বাড়িয়ে দিচ্ছে, আপনার একটা ড্রাউজিনেস থাকছে, আপনার ব্রেন অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, মানে আপনি অ্যালকোহলে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন। আলটিমেটলি কিন্তু আপনার দুর্বলতা অ্যালকোহল কমাচ্ছেন। আপনি যদি ঠান্ডা মাথায় পরিষ্কার যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করেন, অ্যালকোহল হাইপোথাইরয়েডিজমে যে দুর্বলতা আছে সেটাকে কাটাতে হেল্প করে না। অ্যালকোহল আপনাকে উল্টে দুর্বলতাকে বাড়িয়ে দিতে পারে। অ্যালকোহল আপনার ব্রেনকে ইনহিবিট করতে পারে। এমনিতেই হাইপোথাইরয়েডিজমে মেন্টাল ক্লাউডিনেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন হয়, অ্যালকোহল এই সবকটাকে বাড়িয়ে দিতে পারে। অ্যালকোহল থেকেও আপনাকে বিরত থাকতে হবে যদি আপনি হাইপোথাইরয়েডিজমে এনার্জেটিক থাকতে চান, আপনি যদি দুর্বলতা কাটিয়ে উঠতে চেষ্টা করতে চান, তাহলে আপনাকে সেই আপনার ডায়েট থেকে অ্যালকোহলকেও অ্যাভয়েড করতে হবে। এবং অ্যালকোহল আপনার দুর্বলতাকে বাড়িয়ে দেবে, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। এবার তারা যে অ্যালকোহলের ডিপেন্ডেন্ট, যারা রোজ অ্যালকোহল খান, তারা তাহলে কীভাবে এটাকে ম্যানেজ করবেন? আমি তো বলবো অ্যালকোহল ছাড়তে। এবার আপনি পারছেন না, মডারেট অ্যালকোহল ইনটেক করুন, সপ্তাহে 1 দিন করুন, আস্তে আস্তে বন্ধ করুন। অ্যালকোহল বন্ধ করলে যে আপনার হেলথ বেনিফিট হবে এবং
সেই ব্যাপারে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেকে আমাকে বলে ডাক্তার অ্যালকোহল ছেড়ে শুনেছি অমুক লোক হট করে মরে গেছে। হ্যাঁ, অ্যালকোহল উনি খেতেন, ভালো ছিলেন, অ্যালকোহল খাওয়ার পর এই হার্টের রোগ ধরা পড়েছে, মরে গেছে। ব্যাপারটা তা হয় না। কিন্তু হতে পারে যে উনি আর অ্যালকোহল খেতে পারছিলেন না, এতটাই ভেতর থেকে অসুস্থ হয়ে গেছিলেন, সেটার জন্য ছেড়ে দিয়েছেন। অথবা অন্য কোনোভাবে অ্যালকোহল তার শরীরে ক্ষতি করেছিল বলে মারা গেছেন। অ্যালকোহল ছেড়ে দিয়ে মরে গেছেন, এই ব্যাপারটা আমি মানতে পারছি না। আপনিও নিজেকে এই বাজে মিথ্যা যুক্তি দিয়ে বিশ্বাস করিয়ে অ্যালকোহলে আসক্ত থাকার ব্যাপারটাকে জাস্টিফাই করবেন না প্লিজ। এই মোটামুটি আপনাকে আমি বললাম যে কোন খাবারগুলো হাইপোথাইরয়েডিজমে আপনার দুর্বলতা বাড়িয়ে দেবে। সুতরাং এই খাবারগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, নেশা থেকে দূরে থাকতে হবে। নেশা মানে তামাকজাত দ্রব্য, নেশা মানে অ্যালকোহল, নেশা মানে বিভিন্ন প্রকার ওষুধের নেশা, নেশা মানে কোল্ড ড্রিঙ্কের নেশা, সবকটা থেকে দূরে থাকতে হবে, তবেই আপনি ভালো থাকবেন। নমস্কার।